তাহলে আইসা আজকে ভূত দেখতে পাচ্ছ? ঠিক আছে, আমরা তাহলে শুরুতে একটা ম্যাথ করি, তারপর তখন আস্তে ক্লাসটা শুরু করি। ধরুন এইভাবে লেখা আছে, একটা অন্যায় এরকম এক্স থেকে এম এক্স। আচ্ছা, এই জিনিসটা অবশ্য তোমাদের বলা হয় নাই যে আমাদের যে ফাংশন গুলো আছে, ফাংশনটা আছে, ওটাকে অনেকভাবে ডিফাইন মানে লেখা যায়। কিরকম করে, যে ধরে নাও যে আমরা এর আগের দিন কিরকম করলাম, যে আমরা এরকম করে চিন্তা করি যে একটা ফাংশনকে তুমি অনেকভাবে লিখতে পারবা। যেমন একটা উপায় হচ্ছে এটা, যে হয়ে গেল এ, আমি এইভাবে লিখলাম, এফ নামে একটা ফাংশন আছে, যে এ থেকে বি পর্যন্ত এইভাবে আমি লিখতাম, এ থেকে বি। এটা দ্বারা বোঝাচ্ছে এই যে এ যেটা আছে, এটা হবে ওই ফাংশনটার ডোমেন। ডোমেন। আর এই যে এটা, এটা হবে ওটার কোডোমেন। এইভাবে আমরা একটা ফাংশনকে লিখতে পারি। মানে একটা ফাংশন এফ আছে, এটা এ থেকে বি সংজ্ঞায়িত। মানে এ বলতে চাচ্ছি আমরা ওটা ডোমেন, আর বি বলতে চাচ্ছি ওটা কোডোমেন করে আর কি। যেমন ধরে নাও আমি এরকম লিখলাম এক্সাম্পল হিসেবে এফ। এখন ডোমেন গুলাকে কি আমরা, ডোমেন গুলো তো আসলে একটা সেট, তাই না? যে এটা কোন একটা সেট, এ একটা সেট আর বি হলো, কোডোমেন গুলো হলো ওটা আরেকটা সেট। কোন একটা সেটকে আমরা একটা চলকের মাধ্যমে প্রকাশ করা শিখছিলাম না, যে 1 2 3 4 এরকম ছিল, যে ওটাকে আমরা একটা চলকের রেসপেক্টে কোনো একটা শর্তে লিখছিলাম। তো আমরা ওইভাবে লিখতে পারি, যে ধরুন এইভাবে আছে এক্স এক্স স্কোয়ার। মানে ওর যে চল ডোমেন গুলাকে, ওগুলোকে আমি এক্স নাম দিলাম, আর কোর ডোমেন গুলো ওগুলো হলো এক্স স্কোয়ার। তাহলে আমরা এই ফাংশনটাকে এইভাবে ডিফাইন করতে পারি। অথবা আমরা আরেকভাবে করা যায়, ধরো এটা একটা দিলাম, একটা দিলাম, একটা হলো একটা ফাংশন এফ, এক্স থেকে ওয়াই রিলেটেড। এক্স বোঝাচ্ছে যে ডোমেন গুলাকে, আর ওয়াই বোঝাচ্ছে কোডোমেন গুলাকে। ডোমেন। তাহলে প্রথমটা আমরা সেটের রেসপেক্টে লিখলাম, বললাম যে একটা ফাংশন এ থেকে বি সেট পর্যন্ত রিলেটেড, যেখানে এ সেটের উপাদানগুলো ডোমেন, বি সেটের উপাদানগুলো কোডোমেন। তারপরটা আমরা চলকের রেসপেক্টে লিখলাম, যে এই ইকুয়েশন দিয়ে যে একটা ফাংশন এক্স থেকে এক্স স্কোয়ার, যে এখানে এক্স যদি ইনপুট দেয় তাহলে আউটপুট মানে কোডোমেন গুলো এক্স স্কোয়ার হিসেবে থাকবে। আর ডোমেন, আর এটা হচ্ছে চলক দিয়ে আমরা দেখালাম যে এক্স দ্বারা আমি ডোমেন গুলাকে বোঝাচ্ছি, ওয়াই দ্বারা কোডোমেন গুলাকে বোঝাচ্ছি। তাহলে এইভাবে একটা ফাংশনকে লেখা যায়। ঠিক আছে, আরেকটা তো তালিকা পদ্ধতি ছিল, যে ওই ক্রমজোর আকারে লিখছিলাম ওটা। তখন আমাদের আজকে প্রশ্নটা হলো এরকম, বলছে যে এফ ও এর একটা ফাংশন আছে, এটা এক্স টু এম এক্স প্লাস সি এইভাবে আছে।
এই ৩ টা প্রশ্ন করছে। একটা ফাংশন আছে এটা x2 mx প্লাস c দ্বারা ডিফাইন করা। আর তুমি ডোমেইনে x থাকবে আর কোডোমেইন গুলো হবে তোমার mx প্লাস c। আর এখানে বলছে তোমার কয়েকটা ইনফরমেশন দিছে যে যখন তোমার 2 ইনপুট দিবা সেটা প্রতিবিম্ব পাবা 7, যখন 4 ইনপুট দিবা তখন সেটা প্রতিবিম্ব পাবা -1। তো সেখান থেকে এম আর সি এর ভ্যালু বের করতে বলছে, এরপর পরের দুটো প্রশ্ন। তার আগে প্রতিবিম্ব এবং প্রাক প্রতিবিম্ব এই দুটো জিনিস কি এটা বলতে হবে। প্রতিবিম্ব গুলো হলো আসলে এই যে কোডোমেইন গুলো, হ্যাঁ, বা রেঞ্জ বলতে পারো। প্রতিবিম্ব হচ্ছে আমাদের রেঞ্জ গুলো, আর প্রাক প্রতিবিম্ব হচ্ছে ডোমেন। কোন একটা রেঞ্জের প্রাক প্রতিবিম্বকে আমরা ডোমেন বলতে পারি। মানে এই যে এগুলো আমরা করছিলাম এরকম এরকম যে থাকতো। ধরুন আমি একটা ফাংশন এরকম বললাম 2 3 7 8, এইভাবে একটা ফাংশন দিলাম। এর সিম্পল ফাংশন। তাহলে 2 এর প্রতিবিম্ব হবে 7, হ্যাঁ, আর 7 এর প্রাক প্রতিবিম্ব হবে 2। এটাই বোঝাচ্ছে এটা। তো এখন আমাদেরকে হলো এই প্রশ্নগুলো সলভ করতে হবে। প্রথমে এম আর সি এর ভ্যালু বের করতে হবে। তো এখন ওটা আমরা কিভাবে বের করতে পারি? এখন দেখো, যখন ইনপুট হলো 2, মানে x এর ভ্যালু যখন 2, তখন আউটপুট হলো কত? 7। এটা বলছে যে 2 আর 4 এর প্রতিবিম্ব যথাক্রমে 7 আর -1। তাহলে যখন ইনপুট x, তখন আউটপুট কত আসতেছে? mx প্লাস c। এটা আসতেছে না? তাহলে যখন ইনপুট 2, তাহলে আউটপুট কত আসবে? তাহলে এখানে 2m প্লাস c না? তাই এটাই তো আবার আমাকে বলে দিছে 7। 2m প্লাস c টা কি 7 এর সমান হবে তো? তাহলে সেম ভাবে আমরা কি বলতে পারি যে 4m প্লাস c হচ্ছে -1। ঠিক আছে? এই দুটা ইকুয়েশন কি বুঝছো? হ্যাঁ। তাহলে এখন দেখো আমাদের চলক কয়টা? m আর c। হ্যাঁ, বুঝো নাই? হুম, বুঝতে পারছো? আচ্ছা, আচ্ছা। ওকে, ঠিক আছে। সমস্যা নাই, আমরা আরেকবার করি। দেখো আমাদের ফাংশনটা কিভাবে সংজ্ঞায়িত করা দেখো তো। বলছে যে যখন ইনপুট এক্স, তখন আউটপুট কত? এমএক্স প্লাস সি। তখন ইনপুট এক্স, তখন আউটপুট এমএক্স প্লাস সি। আউটপুটটা মানে এটা মানে প্রতিবিম্ব, মানে এক্স এর প্রতিবিম্ব এমএক্স প্লাস সি, এটা এটা বোঝাচ্ছে। আউটপুট বলতেই প্রতিবিম্ব, এটা বোঝো। তাহলে যখন ইনপুট এক্স, তখন আউটপুট কত আছে এখানে? এমএক্স প্লাস সি। ফাংশনটা এইভাবে সংজ্ঞায়িত করা আছে। এখন আউটপুট যখন সরি, যখন ইনপুট এক্স, তখন আউটপুট এমএক্স প্লাস সি। এখন ফাংশনের জন্য 2 এর জন্য প্রতিবিম্ব বলে দিছে আমাদের 7। এখন ধরে নাও তুমি যদি ইনপুট 2 দাও, তাহলে এখানে আউটপুট কত পাবা? 2m প্লাস c টা পাবা না? তাহলে এই 2m প্লাস c টা আসলে কার সমান? এখানে বলে দিছে যে ফাংশনের জন্য 2 ও 4 এর প্রতিবিম্ব যথাক্রমে 7 ও -1। তার মানে 2m প্লাস c টা হচ্ছে আমাদের 7 এর সমান। বুঝতে পারছো? তাহলে এখন তুমি আমাকে বলো 4m, আমি যখন ইনপুট 4 দিব, তাহলে এখানে 4m প্লাস c ইকুয়াল টু কি লেখা যায়? -1। তাহলে এখন আমাদের দুইটা ইকুয়েশন চলে আসছে। দেখো এম আর সি আমাদের দুইটা চলক, এই জন্য আমাদের দুইটা ইকুয়েশন লাগতো। তো একটা এটা ইকুয়েশন, আর এটা ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশন থেকে এম আর সি এর ভ্যালুটা আমরা কিন্তু বের করতে পারবো। কত কত আসে একটু জলদি সলভ করো তো। ক্যালকুলেটর আছে না? কত কত আসে ফার্স্ট? এমটাকে এক্স ধরো, সিটাকে ওয়াই ধরো ক্যালকুলেটরে। আমি এমনি করি।
তার মানে ভুল করছো হচ্ছে 14 পরে সি আসতেছে -1, এটা কাটা গেলে সি 15। হ্যাঁ, সিটাকে ওয়াই ধরবো। 15, ভুল করছো। একটা 15 আসে আর একটা আসে আহ 4, -4। এম এর মান একটা 15 আর একটা -4 এরকম কিছু আছে। হুম, ক্যালকুলেটর চার্জটা ভুল করছে। যাই হোক, তাহলে আমাদের একটা এম এর মান -4 আছে, সি এর মান 15 আছে। এখন তার মানে এইটা এখন আমাদের এম আর সি জানা, তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এই দেখো, এটা তো 1 নম্বরে বলছে। তাহলে ফাংশনটা এক্স থেকে এম এর মান -4, তো তাহলে -4x প্লাস 15 এইভাবে ডিফাইন করো, ঠিক আছে না? এম আর সি এর মান বসাই দিছি এই যে এটার জায়গায় এখানে। তাহলে এইটা এইভাবে ডিফাইন করো আমাদের ফাংশন, মানে -15। দেখি, আমি তো এখানে হিসাব করলাম 14, তাহলে বিয়োগ করলে না, 15 আর -4 তো আছে। আচ্ছা হলো, কিছু একটা আসবে, বাদ দাও। -4 আর 15 ধরলাম, এটা আসছে। তার মানে এখন এটা ফাংশনটা আমরা ডিরেক্ট সম্পর্ক পেয়ে গেছি এক্স এর সাথে ওয়াই এর। মানে এটাকে তুমি যদি ওয়াই চিন্তা করো, তাহলে ওয়াইটা কিভাবে এক্স এর উপর রিলেটেড, -4x প্লাস 15 হবে। এখন বলছে যে এফ এর অধীনে 5 এর প্রতিবিম্ব বের করো। তার মানে ইনপুট তুমি 5 দিলে আউটপুটটা কত পাবা? তাহলে ইনপুট যদি 5 দিই, তাহলে আউটপুটটা কত পাওয়া যাবে? এখন এটা ফাংশনের মতো চিন্তা করো যে এটা আসলে এফ অফ এক্স একটা ফাংশন, এটা ইজ ইকুয়াল টু -4x প্লাস 15, এইভাবে লিখি। তো এখন এফ অফ কত 5 যখন ইনপুট দিবা, তখন আউটপুটটা কত পাওয়া যাবে? -4 ইন্টু 5 প্লাস 15, তার মানে 4 5 20, -5 পাওয়া যাবে, এরকম আর কি। আর এবার এটা দেখো, 3 নম্বরটা বলছে যে এফ এর অধীনে 3 এর প্রাক প্রতিবিম্ব বের করো। তার মানে আউটপুটটা 3, এক্স এর কত ভ্যালুর জন্য আউটপুট 3 হবে ওটা বের করতে বলছে। তাহলে আমরা এটা ডিরেক্ট লিখতে পারি যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারলাম 4x প্লাস 15। এখন আমাদের আউটপুটটা বলে দিয়েছে 3, তাহলে ইনপুটটা কত হবে বের করো, -4x প্লাস 15, এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে আর কি, যেটা আসবে। ঠিক আছে, পারবা তো সলভ করতে? সেটা একটু দেখে নিও, ঘিচিমিচি হয়ে গেল। আচ্ছা, তাহলে এরপর আমাদের আজকের পড়াশোনায় আসি। আজকে আমরা বিভিন্ন টাইপের ফাংশন দেখব, ফাংশন গুলোর সাথে পরিচয় হতে হবে। এরপরের দিন আর কি আমাদের মেন পড়াশোনা শুরু হবে। তো আজকে শুরুতে আমাদের যে ফাংশনটা আছে পড়াশোনায়, সেটা হচ্ছে এক এক ফাংশন। ঠিক আছে, এক এক ফাংশন। আচ্ছা, আমরা তো এক এক ফাংশন পড়ছি, তোমাদের কি মনে আছে এক এক ফাংশন কাকে বলে? বলো তো। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আহ, দেখো, এক এক ফাংশন ফার্স্ট জিনিস, আমরা ফাংশনের ডেফিনেশনটা মনে আছে তো? ফাংশনটা কি ছিল, যে প্রত্যেকটা ইনপুটের জন্য একটা আউটপুট থাকবে, আর ইনপুটে কেউ খালি থাকবে, এরকম ছিল। মানে ওই আম গাছের মতো, যে আম গাছের প্রত্যেকটা, এরকম কোনো আম থাকা যাবে না যেটা কোনো গাছ থেকে আসেনি। আর হচ্ছে একটা আমের সাথে দুইটা গাছের সম্পর্ক থাকা যাবে না। একটা আম গাছ একটা, সরি, একটা আম গাছ থেকে আসতে হবে, ওরকম টাইপের সম্পর্ক যদি তৈরি হয়, তাহলে আমরা বলতাম এটা ফাংশন। এখন এখানে বলছে এক এক ফাংশন, তাহলে এক এক ফাংশন হওয়ার জন্য শর্তটা স্পেশাল, মানে ফাংশনেরও স্পেশাল ফাংশন হচ্ছে এক এক ফাংশন বলতে পারো। এটাকে বলা হয় ওয়ান ওয়ান ফাংশন বলে, ওয়ান টু ওয়ান ফাংশন, টু ওয়ান ফাংশন। তাহলে এটার ইয়াটা হলো কি, এই কথাটা মনে রাখবো আমরা, যে আউটপুটের জন্য যে আউটপুট গুলো থাকে, মানে আউটপুট বলতে রেঞ্জ বলতে পারো, যে আউটপুটের জন্য একটি মাত্র
ইনপুট থাকবে। এই কথাটা কি বলছে যে আউটপুটের জন্য একটি মাত্র ইনপুট থাকবে। মানে তোমার কাছে একটা আউটপুট আছে, তোমাকে চেক করতে হবে ওই আউটপুটটার জন্য যাতে একটা মাত্রই ইনপুট থাকে, এটা জিনিস চেক করতে হবে। এখন জিনিসটা আরো আমি সোজা করে বলবো না, আমরা আগে এই কয়েকটা উদাহরণ দেখি, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমি কয়েকটা দেখি আগে। এ বি সি ডি নিলাম, এক্স ওয়াই জেড নিলাম, এখানে এখানে আরেকটু লেখা উচিত ছিল, আচ্ছা সমস্যা নেই। এ বি সি এক্স ওয়াই এটা একটু কি, আচ্ছা হ্যাঁ, এখানে আমি কতগুলা ফাংশন লিখছি, হ্যাঁ। এখন এই ফাংশন গুলো এক এক হবে কিনা আমরা ওটা আর কি জাস্ট চেক করবো। তাহলে এক এক হওয়ার জন্য ওই অফিসিয়াল যদি সংজ্ঞা বলতে চাও বা অফিসিয়ালি বলতে চাও, মানে এটা হলো আউটপুটের জন্য একটা মাত্র ইনপুট থাকবে। আউটপুট আছে ওইটার জন্য একটা মাত্র ইনপুট থাকবে ফাংশনের ভিতর। উল্টা করে বললে এরকম যে আউটপুটে আমরা তো ফাংশনটা আম আর আম গাছের মতো চিন্তা করছি এরকম, ঠিক আছে। তো এবার হবে কি, যে তোমার যে আম গাছটা আছে ওটা কিন্তু আউটপুট ছিল মনে করো। তো ওই প্রত্যেকটা আম গাছের শুধুমাত্র একটা আম থাকবে, ঠিক আছে। যে আম গাছগুলো আছে কিন্তু একটা আমই থাকতে হবে, আর ওর দুইটা আম থাকলে আবার ওটা এক এক ফাংশন হবে না। আম গাছ আছে ওর একটা আম থাকতে হবে, একটা আম থাকতে হবে, এটা। আর এরকম হতে পারে যে কোনো একটা আম গাছ আছে ওটার কোনো আম হয় নাই, ওটা ঠিক আছে, কিন্তু আম আছে কিন্তু একটা আমই থাকতে হবে। মানে এক এক ফাংশনটাকে তুমি যদি এইভাবে চিন্তা করতে পারো। আর এপাশে তো আম, ধরে নাও আম আছে তো ওটার গাছ থাকবে, ওটা তো আমরা বলছি, ওটা তো আলাদা ব্যাপার। মানে এবারটা হলো যে আম গাছ আছে তোমার কাছে কিন্তু ওটার একটা আম থাকতো, অর্থাৎ একটা আউটপুটের জন্য একটা ইনপুটই থাকতো। এরকম না যে তোমার আম গাছ হলো যে ওটা তুমি দুইটা আম পাইছো, তার মানে ওটার দুইটা ইনপুট হলো, তাই না? কারণ আমগুলোকে আমরা ইনপুট ধরছিলাম। তো একটা আম গাছের একটা আমই থাকতে হবে। এরকম হতে পারে যে আম গাছে কোনো আম হয়নি, ওটা ঠিক আছে, ওটা ভ্যালিড। কিন্তু আম গাছ আম আছে, তাহলে একটা আমই হতে হবে, এরকম। তো এখন প্রথমটা দেখো, এই যে প্রথমে যেটা আমি ফাংশন লিখে রাখছি, ওখানে দেখি, আমরা চেক করে দেখি যে এটা হয় কিনা। তো দেখো এ এর সাথে এক্স আছে, বি এর সাথে জেড আছে, সি এর সাথে এক্স আছে, ডি এর সাথে জেড আছে। এখন এটা কি আমাদের মানে আমাদের ইয়াটা ফিল আপ করছে? দেখো জেড কে তুমি যদি তাকাও, জেড আউটপুটটা দুইটা ইনপুটের সাথে রিলেট, দেখছো? মানে বি ইনপুট দিলে জেড পাওয়া যাচ্ছে, টি ইনপুট দিলেও জেড পাওয়া যাচ্ছে, তার মানে এটা এক এক ফাংশন না। এটা ফাংশন কিন্তু এক এক না। কারণ এই যে আম গাছ, এই আম গাছের দুইটা আম আছে, বি আর টি, তাহলে এটা তো এক এক হবে না, এটা ফাংশন হবে কিন্তু এক এক হবে না। বুঝতে পারছো কি? মানে এই যে এটা যে এক এক হবে না, এটা কি বুঝতে পারছো? তো এক এক না। মানে এক এক, বুঝতে পারছো কি বলছিলাম আমি, যে আম গাছ আছে ভিতরে একটাই আম থাকতে হবে, ফাংশন কিন্তু এক এক না। মানে প্রত্যেকটা আউটপুট জন্য একটা ইনপুট থাকতে হবে, এইটা কি এক এক হবে কিনা একটু বলো তো। হবে কেন? কারণ দেখো এখানে এর সাথে ওয়াই, বি এর সাথে এক্স, সি এর সাথে জেড, সবার একটা প্রত্যেকটা আউটপুটের সাথে একটা ইনপুটই রিলেটেড, তার মানে হ্যাঁ এটা এক এক, মানে প্রত্যেকটা আম গাছের একটা আমই আছে। মানে বুঝতেছো তো আম গাছের ব্যাপারটা, এই যে এটা আম, এটা আম গাছ।
না বুঝলে অবশ্যই একটু বলবা যে মাথার উপর দিয়ে আছে, বুঝতেছি না কি বলতেছেন। আচ্ছা, তাহলে এটা এক 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 আচ্ছা, এটা এটা কি এক এক হবে? এই যে এটা না? আচ্ছা, রাইসা বলো তো এটা হবে কিনা? তাড়াতাড়ি। কেন হবে না? বলো বলবা তো কেন হবে? হ্যাঁ, কারণ এইটা ফাংশনই না। এটা তো এক তো পরের কথা। এটা তো ফাংশনই না। কারণ তোমার একটা ইনপুটের জন্য ২ টা আউটপুট হয়ে আছে। মানে একটা আম গাছের জন্য একটা আমের জন্য ২ টা আম গাছ। এটা তো আর ফাংশনই না। এটা এক পরের কথা। তার মানে তোমাকে আগে চেক করতে হবে এটা ফাংশন কি। ঠিক আছে? এই যে এ, এই ২ জনের সাথে রিলেশন। এটা হবে না। তো এটা ফাংশনই না। তো এক তো দূরের কথা। এটা ফাংশন না। বুঝতে পারছো? ইয়া, প্রকল্প? হুম। তাহলে আরেকটা লাস্ট উদাহরণ আরেকটা কেস হইতে পারে। মানে একেকের যে এরকম আছে যে তোমার কাছে আমি বললাম এখানে 1, 2, 3, এখানে বললাম A, B, C। এটার সাথে এটা রিলেটেড, সাথে এটা, আর হলো এখানে A, B, C, D দিই একটা, এটার সাথে এটা। তো এটা কি এক এক হবে কিনা একটু বলো তো। এক এক হবে কিনা একটু তাড়াতাড়ি বলো। আচ্ছা, আউটপুট সি ফাঁকা থাকতেছে, ভালো কথা। আমি কি বলছিলাম তোমার কথাটা মনে আছে? যে আম গাছ আছে, ওটার কোনো আম নাও থাকতে পারে, সেটা সমস্যা নেই। কিন্তু আম থাকলে ওটার একটাই আম থাকবে। অর্থাৎ যাদের সাথে সম্পর্কগুলো দেখতেছো, মানে এ বি সি, এ বি ডি, এদের কিন্তু এদের সাথে রিলেশন আছে। রিলেশনটা একটাই হতে হবে, ওয়ান ওয়ে। হ্যাঁ, আর টু ওয়ে হওয়া যাবে না। কিন্তু এরকম হতে পারে যে কেউ ফাঁকা আছে এখানে। এটা সমস্যা নেই। ঠিক আছে? তার মানে এটা তো এক ফাংশন হবেই। মানে এটা একটা ফাংশন অবশ্যই। এটা এক ফাংশন। ঠিক আছে? তাহলে ওই কথাটা একটু মনে রাখবা। এটা আমি লিখে লিখে কি দিব? যে যে আম গাছ থাকলে, আম থাকলে একটা আমই থাকবে, আর না থাকতে পারে, সমস্যা নাই। কিন্তু থাকলে একটা আমই থাকতে হবে। অর্থাৎ আউটপুট এর জন্য তোমার একটা ইনপুট থাকতে হবে। ডান পাশে ফাঁকা থাকতে পারে, সমস্যা নেই। ঠিক আছে? তো আমরা তাহলে এখন আচ্ছা, এখান থেকে তুমি একটা জিনিস বলো তো, এখানে ডোমেইন, কোডোমেইন আর রেঞ্জ কারা কারা এই লাস্টের ফাংশনটা থেকে? রেঞ্জ কারা কারা এবং কোডোমেইন কারা কারা? হ্যাঁ, আর রেঞ্জ? এ বি ডি সি হবে না, হ্যাঁ। তাহলে আমরা তাহলে কি বলতে পারি, এটা বলা যায় যে রেঞ্জটা হলো, এটা তো বোধহয় তাহলে তো এই কোডোমেইনের একটা উপসেট। এখানে সমান উপসেট, এইভাবে আমি উপসেট বললাম, আর এখানে আমি একটা সমান চিহ্ন দিয়েছি কেন? কারণ অনেক সময় দেখবা যে যেমন এই যে বাকিগুলোতে কোডোমেইন যা, রেঞ্জও তা, তাই না? মানে যেগুলো ফাংশন আর কি, যেমন এটা তো ফাংশনটা বাদ, কোডোমেইন আর রেঞ্জ সমান আছে বাকিগুলোতে, আর এখানে কোডোমেইনটা, রেঞ্জটা কোডোমেইনের একটা উপসেট। তো আমাদের এই কথাটা মনে রাখবো যে রেঞ্জ হলো আমাদের কোডোমেইনের একটা উপসেট। ঠিক আছে? এই হলো একেকের ব্যাপারটা, ক্লিয়ার হয়েছে তো না? যে একেক বলতে এবার বের করতে পারবা যে একেক হবে কি হবে না? যে আউটপুটের আউটপুটের সাথে একটা ইনপুট মানে সম্পর্ক থাকতে হবে। আর হচ্ছে
আউটপুটে কেউ খালি থাকতে পারবে, সমস্যা নাই। কিন্তু হলো ওই যে একটা মাত্র সম্পর্ক থাকতে হবে। আর আরেকবার একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যে তোমার আগে চেক করতে হবে ওটা কি ফাংশন কিনা। ফাংশনই না হলো তো এক এক তো দূরের কথা, ওটা একটু চেক করে নেবে। মানে প্রথম ফার্স্ট কাজ হলো তোমার কি, যে ফাংশন চেক দিবে যে ফাংশন কিনা। ঠিক আছে, ওটা চেক দিল, ওটা চেক করবো, তারপর আমরা এটা করবো। তাহলে এই যে সম্পর্কগুলো লিখছি এগুলো আমরা গ্রাফিক্যালি লিখছি, আমরা এগুলোকে কি ক্রমজোর আকারে লেখা যায় না? ক্রমজোর আকারেও লেখা যায়। যেমন ধরুন আমি এই প্রথম এই যে অন্য একটা ফাংশনটা আছে ওটাকে আমি এফ নাম দিলাম, এটাকে আমি ক্রমজোর আকারে যদি লিখি তাহলে কি হবে? এ এর সাথে ওয়াই আছে, কমা, বি এর সাথে জেড, কমা, আর কি আছে, ডি এর সাথে জেড, আরেকটা হলো সি এর সাথে এক্স। তো এটা আমি ক্রমজোর আকারে লিখছি। তো এফ একটা ফাংশন, ঠিক আছে। এখন এফ একে চিহ্ন ওটা কিভাবে বুঝবো? যে দেখো এই যে ডান পাশে জেড দুইবার আছে, জেড দুইবার আছে মানে এর সাথে দুইজনের সম্পর্ক আছে, তাহলে ওটা এক এক হবে না। ঠিক আছে, এটার ডান পাশেটা রিপিট হলে ওটা এক এক হবে না। ডান পাশে কেউ কেউ যাতে রিপিট না হয়, ক্রোমোজোম গুলোর তৃতীয় উপাদান গুলো তার কেউ যাতে রিপিট না হয়, বুঝতে পারতেছো? রিপিট হলেই তো দুইটা সম্পর্ক তৈরি হচ্ছে, তো সেটা এক এক হবে না। এরকম মানে এটা তো আম গাছ, তো এই আম গাছের এইটাও আম এটাও আম, এটা থাকা যাবে না, একটাই আম হতে হবে, এরকম আর কি। তো কর্মজোর আকারে দিয়ে থাকলেও আমাদেরকে কিন্তু একটা চিনতে হবে যে হ্যাঁ এটা কি না। ঠিক আছে, তাহলে এরপরের যে যাই। এরপরে আমাদের যেটা আছে ওটা হচ্ছে সার্বিক ফাংশন। সার্বিক ফাংশনে কি হবে? সার্বিক ফাংশনের সোজা হিসাব যে তোমার যদি কোডোমেইন এবং রেঞ্জ, এর আগেরটাই আলোচনা করতেছিলাম, কোডোমেইন এবং রেঞ্জ যদি সমান হয়ে যায় কোন একটা ফাংশনের, তাহলে ওটাই সার্বিক ফাংশন। ঠিক আছে, এটাকে ইংরেজিতে আমরা বলবো অন টু ফাংশন। যে কি শর্তটা হলো, কোডোমেইনটা রেঞ্জের সমান হবে, কোডোমেইন ও রেঞ্জ একই হবে। তাহলে এর আগে এখানে তুমি বলতে পারবা কোনটা সার্বিক ফাংশন? এখানে ফাংশন কিন্তু এটা, এটা ধরুন এটা আমি ওয়ান নাম দিলাম, এটা টু নাম দিলাম, আর এটা থ্রি নাম দিলাম। ওয়ান টু থ্রির মধ্যে কে কে সার্বিক আর কে কে সার্বিক না, এটা বলতে পারবা? তুমি খালি দেখবা, চেক করবা যে বাম পাশের সাথে ডান পাশে, সরি, কোডোমেইন এবং রেঞ্জ সমান হবে আর কি। হলো মানে আমাকে বললো যে সার্বিক ফাংশন কোন, কে কে। আচ্ছা, আর দুই নম্বরটা এসে তো সার্বিক ফাংশন। আচ্ছা, রাইসা বলো তো কে কে, জলদি বলো। হ্যাঁ বলো। ও, হ্যাঁ হ্যাঁ, আমি রেকর্ড করতেছি, সমস্যা নেই। আচ্ছা, রাইসা বলো তো কে কে এখানে সার্বিক ফাংশন ওয়ান টু থ্রির মধ্যে। সার্বিক ফাংশনটা বুঝছো? যে কোডোমেন এবং রেঞ্জ সমান যদি হয়ে যায় তাহলে এটা সার্বিক, এটাই সত্য। তো আচ্ছা দেখো, তাহলে এখানে ওয়ান আর টু কিন্তু সার্বিক ফাংশন হবে, আর থ্রি সার্বিক ফাংশন হবে না।
কেন হবে না? কারণ হলো যে 3 তে দেখো আ একটু আগে বললাম যে 3 এর ডোমেইন গুলা রেঞ্জ গুলোকে ABD আর কোডোমেইনকে ABDC, ঠিক আছে? তাহলে এখানে কোডোমেইন আর রেঞ্জটা সমান, কোডোমেইন আর রেঞ্জটা সমান হলো না। তাহলে এই ৩ নম্বরটা সার্বিক ফাংশন না, ১ আর ২ হলো আমাদের সার্বিক ফাংশন। ঠিক আছে? তাহলে এটা আমরা এর পরের পৃষ্ঠায় দেখতে পারি যে এরকম। ঠিক আছে? তো দেখো যে A, B, C আর D আছে। এপাশে X, Y আর Z আছে। তো আমরা আসলে দেখি যে সার্বিক হয় কিনা। আমি এইভাবে একটা সম্পর্ক দিলাম। এটার সাথে এটা, এটার সাথে এটা। আর কি দেওয়া যায়? উম আরেকটা হচ্ছে এটার সাথে এটা। তো এটা কি সার্বিক ফাংশন হবে কিনা? হ্যাঁ, এটা সার্বিক ফাংশন হবে। কারণ কি দেখো, ডান পাশে সার্বিক ফাংশন চেনার আরেকটা উপায় হলো ডান পাশে সবার সাথে সম্পর্ক থাকতে পারে। মানে ডান পাশে কেউ খালি থাকবে না। মানে এরকম যে ডান পাশে কেউ খালি থাকবে না। ঠিক আছে? ডান পাশে কেউ খালি থাকবে না। তো এখন এটা অবশ্যই আমাদের একটা সার্বিক ফাংশন। আরেকটা উদাহরণ দেওয়া যায়। ধরুন এটা আমরা লিখি 2, 5, 6, 8, 3, আচ্ছা একই হলো A, B, C। তো এটা ধরুন এরকম করে আছে। তো দেখো, এটা কি শারীরিক ফাংশন হবে কিনা? এটা শারীরিক ফাংশন, মানে ডান পাশে দেখো সবার সাথে সম্পর্ক আছে। এ বি সি ডি সবাই রিলেটেড কোনো না কোনো ভাবে। তার মানে এটা একটা শারীরিক ফাংশন। কিন্তু এখানে আমরা ভুল করলাম যে এটা একটা শারীরিক ফাংশন হবে না। কারণ দেখো, প্রথমত এটা ফাংশনের শর্তটাই মেনটেন করে না। ২ এর সাথে ২ জনেরই সম্পর্ক আছে। ২ এর সাথে A এরও সম্পর্ক আছে, ২ এর সাথে B এরও সম্পর্ক আছে। তো এরকম তো হওয়া যাবে না। ফাংশনের তো এটা কোনো ইয়াই মিট করে না। ফাংশনের মানে যেই ভ্যালিডেশন আছে ওটাই মিট করতেছে না। তো এটা ফাংশনই না। আর শারীরিক ফাংশন দূরের কথা। ফাংশন না, ফাংশন, ঠিক আছে? তো এখন এজন্য সার্বিক হোক, একেক হোক, আমরা ১ম এ চেক করে নেব ওটা আসলে কি ফাংশন কিনা। এগুলো হচ্ছে এমসিকিউ তে আসতে পারে। আর এগুলো কি ক্রোমোজোর আকারে আসতে পারে না? হ্যাঁ, আসতে পারে। ক্রোমোজোর আকারেও আসতে পারে আর এইভাবেও আসতে পারে। তাহলে এটা গেল। তার মানে সার্বিক ফাংশন হলে ডান পাশে কেউ খালি থাকবে না। আর মানে রেঞ্জ আর কোডোমিন সমান হবে, যেটা যে ফাংশন সেটাই আমাদের সার্বিক ফাংশন। এখন সার্বিক ফাংশন আর একক ফাংশন অবশ্যই একটার সাথে আরেকটার সম্পর্ক কিন্তু না, দুটো আলাদা জিনিস। একক ফাংশনে ছিল যে আউটপুট আছে, ওইটার সাথে একটা ইনপুটের সম্পর্ক থাকবে এটা। আর একক ফাংশনে কিন্তু আমরা দেখছিলাম যে কোডোমিন আর রেঞ্জ সমান নাও হতে পারে। এটাও আমরা দেখছিলাম। আর সার্বিক ফাংশনে অবশ্যই সার্বিক ফাংশন আ হতে হলে অবশ্যই আমাদের যেটা করতে হবে যে ডান পাশে সবাই সাথে সম্পর্ক থাকতে হবে। এটা একটা গেল। আচ্ছা। এরপরে আপনাদের আসলে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে সার্বিক এবং একক কিনা ফাংশন চেক দিতে পারি। তো এটার জন্য আমি কয়েকটা উদাহরণ লিখে দিই।
আচ্ছা, এখানে আমরা ৬ টা কেস নিছি। এখন আমাদের এই ৬ এর কেসে আমরা দেখব যে সার্বিক আর একেক হচ্ছে কিনা। আমরা একেক হবে কিনা এবং সার্বিক হবে কিনা এই ২ টা চেক দেব। তো আচ্ছা, তাহলে আমরা নাম্বারিং করি। কারণ ওইটা আমি ১ নাম দিলাম, ২, ৩, ৪, ৫, ৬, হ্যাঁ? তো ১ম এ ১ নম্বরটাতে আমরা আ এক একেক কিনা ওটা চেক করি। তো একেক কিনা ওটা চেক করো। কি বলছিলাম যে একেক হলে প্রত্যেকটা আউটপুটের সাথে একটা ইনপুটের সম্পর্ক থাকতে হবে। হ্যাঁ, দেখো A এর সাথে শুধু 2, B এর সাথে শুধু 1, C এর সাথে শুধু 3 এবং 4 এর সাথে শুধু D সম্পর্কিত আছে। তার মানে হ্যাঁ, এটা একেক। একটা জিনিস চেক করবা ফাংশন কিনা ওটাও চেক করবা। আচ্ছা হ্যাঁ, এটা ফাংশন ফিল করতেছে। তার মানে এটা একেক ফাংশন। ঠিক আছে। এক ফাংশন এটা ঠিক আছে। এরপর দেখি আমরা সার্বিক কিনা। এটা দেখি। এক হবে ভালো কথা। সার্বিক দেখো সার্বিক হতে হলে ডান পাশে সবার সাথে সম্পর্ক থাকতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু ডান পাশে সবার সাথে সম্পর্ক আছে। তার মানে এটা সার্বিক ফাংশন। ঠিক আছে? ২ টাই। আচ্ছা এরপরটা দেখি ২ নম্বরটাতে। ২ নম্বরটাতে দেখো সার্বিক কিনা দেখো। A, B, C, D সবার সাথে সম্পর্ক আছে। তাহলে হ্যাঁ, এটা কিন্তু একটা সার্বিক ফাংশন হবে। আর একেক কিনা? একেক একেক হচ্ছে আচ্ছা এখন দেখো এখানে এখানে কিন্তু সমস্যা ভুল হয়ে গেল। এটা ফাংশনই না। কেন? কারণ ৩ ২ জনের সাথে রিলেটেড। আমরা কি বলছিলাম? যে একটা আমের কি ২ টা আম গাছ থাকতে পারে? থাকতে পারে না। তার মানে এটা ফাংশনই না। ঠিক আছে? আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা তারপরে ফাংশন না এটা হলো ২ নম্বরটা গেল। ৩ নম্বরটা দেখো। ৩ নম্বরটাতে আমাদের বলছে কি ১ম এ আগে ফাংশন হয় কিনা একটু চেক করো। যে ১, ২ হ্যাঁ, এটা ফাংশন ঠিক আছে। এরপর ১ কিনা ওটা চেক করি। দেখো একেক হবে না। কেন একেক হবে না? কারণ আমরা বলছি যে একটা আউটপুটের জন্য একটা ইনপুটই থাকতে হবে। এখন তুমি সি এর দিকে তাকাও। সি সি এর জন্য ২ টা ইনপুট। ২ ইনপুট দিলেও সি আসতেছে, ৪ ইনপুট দিলেও সি আসতেছে। তার মানে এটা একেক হবে না। অর্থাৎ এভাবে চিন্তা করো আমরা সেট ২ টা আম হইছে। হবে না। একটা আম হতে হবে। আ সার্বিক কিনা যে হ্যাঁ, এটা সার্বিক সবার সাথে দেখো রিলেটেড তার মানে একেক নয় কিন্তু সার্বিক। ঠিক আছে? একেক নয় কিন্তু সার্বিক। আচ্ছা ৪ এ দেখো। আ ৪ এর মধ্যে উম ৪ এ ১ম ফাংশন হয় কিনা চেক করো। অবশ্যই এটা ফাংশন না। ৪ এটা খালি আছে। এমন কোন ফাংশন আছে নাকি যেখানে ইনপুট খালি থাকবে? না, ইনপুট খালি থাকা যাবে না। ইনপুট খালি থাকলে এটা ফাংশন না। এটা ফাংশন নয়। তারপরটা যদি দেখো ৫, ৫ এ অবশ্যই এটা একটা ফাংশন বোঝা যাচ্ছে। ৫ এ এটা ফাংশন অবশ্যই। একেক কিনা? হ্যাঁ, একেক দেখো যে A এর সাথে শুধু ১, B এর সাথে শুধু ৩, C এর সাথে শুধু ২ আছে। তাহলে এটা একেক। সার্বিক কিনা? হ্যাঁ, এটা সার্বিক। সবার সাথে সম্পর্ক আছে। তার মানে এটা একেক। আচ্ছা আমরা একটু যেহেতু অলরেডি এরকম একটা উদাহরণ দেখছি আমি এখানে ইচ্ছে করে একটু ২ দিয়ে দিই। এটা একেক হবে কিন্তু সার্বিক না। ঠিক আছে? দেখো একেক হওয়ার জন্য শর্তটা কি যে আম গাছ আম আছে শুধু একটা থাকতে হবে। যে A এর সাথে ১ আছে তো এর সাথে শুধু ১, B এর সাথে শুধু ৩, C এর সাথে শুধু ২। এখন এখানে তো D খালি আছে। D খালি থাকতে পারে। কোন সমস্যা নাই। D খালি থাকতে পারে। কারণ আমরা কি বলছিলাম যে আম গাছ আছে ওটা আম নাও থাকতে পারে। সেটা ম্যাটার করে না একেক। একেক ম্যাটার করে যে তোমার আউটপুট আছে তাহলে সেটা শুধুমাত্র একটা ইনপুট হতে হবে। সার্বিক কি না দেখো, সার্বিক হবে না। কেন? কারণ কোডোমেন আর রেঞ্জ সমান না। তার মানে একেক কিন্তু সার্বিক না। ঠিক আছে? আর এইটা দেখো লাস্টে 6 নম্বরে 1 এর সাথে A রিলেটেড, 2 এর সাথে এখন এটা তো ফাংশনই হবে না। ফাংশনের যে ২ টা শর্ত মানে ছিল কোনটাই মিট করতেছে না।
দুইয়ের সাথে আবার দুইজনের সম্পর্ক, আবার বাম পাশে একজন খালি আছে। তো এটা ফাংশন না। তো এটা তো একাকার ইয়া, দূরের কথা, ফাংশন। এটা ফাংশন হবে না। আচ্ছা, ধরেন এরপরে দেখো, আচ্ছা, আজকে আমি এখান থেকে রাখতেছি। কারণ হলো কেউ নাই, ঠিক আছে? কারণ এরপর জিনিসগুলো যেগুলো আমি পড়াবো, ওগুলোতে আমার ফিডব্যাক নিতে হবে তোমাদের কাছ থেকে। আচ্ছা, তোমরা আসলে বুঝতেছো কি না, আমি এমনি পড়াইতে পারি, পড়ানো যেতে পারে, কিন্তু বর্তমানে কেউ নাই ক্লাসে। তো ঠিক আছে, আজকে এখান থেকে আমি রাখতেছি। তো আমার আরো অনেক জিনিস পড়ানো ছিল, ঠিক আছে? তো এর পরের দিন, যে কালকে আমরা দেখবো না এগুলো, আমাকে ফিডব্যাক নিতে হবে আর কি। ফিডব্যাক ছাড়া আসলে হচ্ছে না। তোমাদের কাছে জানতে হবে যে তোমরা বুঝতেছো কিনা, ঠিক আছে? পরে জিনিসগুলো হচ্ছে এরকম। তো আজকে আমি এখান থেকে রাখছি।